আর এখন মোটামুটি কালকের থেকে ব্রিদিং প্রবলেম একটু কমই আছে। আমাদের বারান্দার কন্ডিশন ওয়াও, কি সুন্দর। আমি এখানে 10-12টা পরে বসে আছি আর একে দেখো। আর এদিকে এইটা চিলি, তুই বল কেমন করে নাচিস? ওই যে ওই যে ওই যে কেমন করে নাচো? আর নেই, আর নেই মা গো, আর নেই। হে গাইজ, গুড মর্নিং। ব্লগ তো বানাতে পারছি না। আর এখন মোটামুটি কালকের থেকে ব্রিদিং প্রবলেম একটু কমই আছে। আমি তোমাদের বাইরেটা দেখাচ্ছি, সবাই মোটামুটি অসুস্থ হয়ে যাচ্ছে এখানে। তো সেই কারণে আজকে হয়তো ঘোরাটা আমাদের স্কিপ হয়ে যাবে, কারণ যেহেতু এই অবস্থায় বেরোনো একদমই সম্ভব না। তোমাদের জাস্ট বাইরেটা দেখাচ্ছি, জাস্ট অবস্থাটা দেখো তোমরা। দেখতে পাচ্ছ বাইরের অবস্থা। আমি মাত্র এখানে দেখলাম একজনকে এসে বরফটা পরিষ্কার করছে ছাদ থেকে। কি করবে, এখানে জলের যেরকম অভাব সেরকম আমি এখানে দোকান পাশারও কিছু দেখতে পাচ্ছি না। ওইখানে হয়তো এই একটা দোকান আছে, এই যে বিসলেরি লেখা রয়েছে, এই দোতলার ওপর হয়তো একটা দোকান আছে। আর তেমন ভাবে কোথাও কিচ্ছু নেই, তো অবস্থা। এই হচ্ছে আমাদের বারান্দার কন্ডিশন। ওয়াও, কি সুন্দর। আমার তো যেতে ইচ্ছে করছে, কিন্তু আমার মা সব থেকে বেশি অসুস্থ, আমি তো কিছুই করতে পারছি না। সেই জন্য এখানে দেখো চেয়ারের ওপরও বরফ দেখতে পাচ্ছি। একটু রোদটা উঠলে শান্তি পেতাম। গাজায় গত দুদিন ধরে বিশাল তুষারপাতের পর নিজের চোখে দেখলাম কি ভয়ঙ্কর পরিশ্রম করে এখানকার মানুষ রাস্তা থেকে বরফ সরাচ্ছে। বাইরে থেকে যত সুন্দর লাগে, বাস্তবে ততটাই কঠিন তাদের জীবন। এদিকে হয়েছে সকাল থেকে আমার মায়ের শরীরটা খুব খারাপ, সবাই ভীষণ অসুস্থ হয়ে পড়ছে, সবাইকে বারবার করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। আবার এর মধ্যেই আমি একা বসে রয়েছি রুমে। তো কি করব ভেবে না পেয়ে একটু ছোট ছোট করে ক্লিপ নেওয়ার চেষ্টা করছি, ভ্লগ বানানোর চেষ্টা করছি, বরফ ঘাটছি। বেশ ভালো লাগছে দেখতে, কিন্তু খুবই কষ্টকর এখানে জীবন যাপন করা। আমি এখানে 10-12টা পরে বসে আছি আর একে দেখো। আর এদিকে এইটাও। এই মা, কাদা মাখছিস কেন? আয় আয় আয়, আসো আসো আসো। কি হচ্ছে? তোমার কি ঠান্ডা লাগছে না? লাগে না ঠান্ডা? ওলে বাবলে, আরে নাচছিলি তুই, বল কেমন করে নাচিস? ওই যে ওই যে ওই যে কেমন করে নাচো? আর নেই, আর নেই মা গো, আর নেই। এতক্ষণ ধরে তোমরা যাকে দেখছিলে তার নাম হচ্ছে ভেলি। ভেলির সাথেই একটু টাইম কাটাচ্ছিলাম। কাটাতে কাটাতে দেখলাম ভেলি বিস্কুটের সাথে কিন্তু বেশ ভালো চাটাও খাচ্ছিল। আমি তো অবাক এটা ভেবেই যে ও চা খেয়ে নিচ্ছে। এরপরই আমরা চলে যাই হাসপাতালের দিকে, কারণ একজন ভর্তি ছিল আমাদেরই, তাকে আনার জন্য। তো ওখানে ডাক্তার বলল জেনারেল চেক আপ করিয়ে নিতে। করানোর পর তো আমিই দেখলাম আমারই অক্সিজেনের প্রয়োজন আছে। তো তারপর ওখানে একটুখানি অক্সিজেন নিতে হলো। তারপর ডাক্তার পরামর্শ দিল যে রাত্রিবেলা খিচুড়ি বা হালকা খাবার খেতে হবে, অল্প করে করে জলও খেতে হবে ঠিক থাকার জন্য।
পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখলাম একদম অন্যরকম দৃশ্য। সুন্দর রোদ উঠেছে, আকাশ একেবারে পরিষ্কার। গত দুদিনের তুষারপাতের চারপাশ সাদা হয়ে গিয়েছিল, আর আজ যেন প্রকৃতি নতুন করে হাসছে। নিচেই আমাদের গাড়িও রেডি। আজ আমরা কাজা ছেড়ে রওনা দিচ্ছি নাকোর উদ্দেশ্যে। আরও একটা আক্ষেপ থেকেই গেল, চন্দ্রতাল একবার দেখার, সেটা আর দেখা হলো না। আবহাওয়া আর রাস্তার পরিস্থিতির কারণে যাওয়া সম্ভব হয়নি, কারণ গত দুদিন ধরে এত তুষারপাত হচ্ছিল, রাস্তাঘাট পুরো ব্লক হয়ে গেছিল। সে কারণে কোনো সাইট সিনই আমরা করতে পারিনি। কিন্তু স্পিতিতে এসে সবথেকে বড় বিষয় যে হসপিটালটাও ঘুরে এলাম। হসপিটালের পরিষেবা অনেক ভালো ছিল, আর ডাক্তারের ব্যবহার যেরকম ভালো প্রত্যেকটা জায়গাতেই। সত্যি কথা বলতে পাহাড়ি এলাকার মানুষজন না অনেক বেশি ভালো হয়। তবে ইচ্ছে রয়ে গেল চন্দ্রতাল দেখার, কারণ এসছি মানে এখানে চন্দ্রতাল দেখবো না। সুযোগ পেলে আবার অবশ্যই ফিরবো এই অপূর্ব স্পিতির বুকে, আর তখন চন্দ্রতাল তো অবশ্যই দেখব। এই জায়গার সৌন্দর্য, শান্ত পরিবেশের স্মৃতিগুলো সারা জীবন মনে থাকবে। গত দুদিন কি ভয়ঙ্কর কেটেছে সেটা ভাষায় বোঝানো কঠিন। সামনে আবার যে কী অপেক্ষা করছে জানি না। অবশেষে গাড়ি চলতে শুরু করলো। পথে যেতে যেতে পাহাড়ের অসাধারণ সৌন্দর্য উপভোগ করলাম। বুদ্ধ মনেস্ট্রি দেখবো আজকে আমরা, কারণ আমরা টাবু হয়ে ঢুকবো। টাবুর মনেস্ট্রি দেখে তবেই আমরা নাকোতে পৌঁছবো। আর সত্যি কথা বলতে পাহাড়ে এলে না আমার একটা অভ্যেস আছে, চুপচাপ যে জায়গাটা সুন্দর লাগে, খুব পাহাড় মানেই তো সুন্দর, যে জায়গাটা সবথেকে বেশি সুন্দর লাগে সেই জায়গাটার প্রকৃতিকে অনুভব করার জন্য আমি সেখানে বসে পড়ি। সেই শান্তিটা একমাত্র পাহাড়ই ভালো দিতে পারে। ধীরে ধীরে আমরা নাকোর দিকে এগিয়ে চললাম। আজকের ভ্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নাকোর নতুন পর্বে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। চলো টাটা।